আমার নাম কল্পনা। আমার বিয়ে এমন এক পরিবারে হয়েছিল যেখানে অনেক মানুষ একসঙ্গে থাকত, কিন্তু কেউ কারো পাশে দাঁড়াত না। সবাই নিজের কাজে ব্যস্ত থাকত, অন্যের কথা কেউ ভাবত না। আমার শ্বশুরবাড়িতে শ্বশুর আর শাশুড়ি ছিলেন। শাশুড়িকে আমার মায়ের মতো লাগত, কারণ আমার মা আর এই দুনিয়ায় নেই। আমি তাকে মায়ের মতোই মানতাম, তার সঙ্গে ঠিক তেমনি আচরণ করতাম যেমন আমার মায়ের সঙ্গে করতাম। কিন্তু একদিন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে এমন কিছু করলেন যা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সেদিন তার চোখে যে বেদনা দেখলাম তা আমাকে ভেতর থেকে ভেঙে দিল। আমি 7 ভাইয়ের একমাত্র বোন। আমার বিয়ে হয়েছিল সবচেয়ে বেশি বয়সে, কারণ আমি ছিলাম বট সন্তান। আমার বাবার মৃত্যু হয়ে গিয়েছিল অনেক বছর আগে। বাবা সবসময় ছেলেদেরই বেশি গুরুত্ব দিতেন, আমার কথা কখনো ভাবতেন না। আমার বিয়ের দায়িত্ব তিনি সমঝমতো নেননি। ঘরের সব কাজ আমার কাঁধে এসে পড়ত, কারণ ভাইজেরা কাজে যেত আর 2 ছোট ভাই বাড়িতে থাকত। আমাকে পুরো পরিবারের জন্য রান্না করতে হতো। সব দায়িত্ব আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমার বয়স বাড়ছিল আর ভাইয়ের বিয়ের কথা উঠতে শুরু করল। তখন আত্মীয়রা বলল, আগে মেয়ের বিয়ে দেওয়া উচিত। কিন্তু বাবা স্পষ্ট বলে দিলেন, মেয়ের বিয়ের জন্য তার কাছে পণের টাকা নেই। তার মনে হতো বউ নিজে থেকে আসবে আর পণও নিয়ে আসবে। এই চিন্তা আমাকে ভেতর থেকে ভেঙে দিত। সমাজ গড়াতে লাগল, আর একদিন আমাদের বাড়িতে ভাবি এলো। আমি ভেবেছিলাম এবার হয়তো আমার দায়িত্ব কিছুটা কমবে, কিন্তু উল্টোটা হল। ভাবি ঘরের কোনো কাজে হাত লাগাল না। সব কাজ আমাকেই করতে হতো। বাড়ির লোকেরা ভাবল ভাবির আসার পর আমি আরামে আছি, কিন্তু সত্যিটা ছিল ঠিক উল্টো। মায়ের চলে যাওয়ার পর ঘরের সব দায়িত্ব আমার ওপর এসে পড়ল। আমি দিনরাত খেটে যেতাম, কিন্তু আমার কষ্ট কারো চোখে পড়ত না। ধীরে ধীরে আমি নিজের মনকে বোঝালাম, এই বাড়িতে যখন কেউ আমার কথা ভাবে না, তখন আমাকেও নিজের কথা ভাবতে হবে। তখন আমার বয়স হয়ে গিয়েছিল 25 বছর। আমার বয়সী সব মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল, এমনকি তাদের সন্তানও হয়ে গিয়েছিল। একদিন আমার কাকা বাবাকে বোঝালেন, এবার মেয়ের বিয়ে দাও। বাবা তখন বুড়ো হয়ে গিয়েছিলেন, কিন্তু তার মনোযোগ কখনো আমাদের জীবনের দিকে ছিল না। তিনি শুধু টাকা কামাতে ব্যস্ত থাকতেন, তাও ছেলেদের জন্য। অবশেষে কাকা আর দাদুর কথায় বাবা আমার বিয়ের জন্য রাজি হলেন। রিস্তাটা কাকাই এনেছিলেন। আমার বিয়ে হচ্ছে জেনে আমি খুশি হলাম। ভাবলাম এই নিষ্প্রাণ জীবন থেকে বেরিয়ে যাব। আমার একটাই ইচ্ছে ছিল, বিয়ে যেন ছোট পরিবারে হয়। যখন আমি প্রথম সেই ছেলেটিকে দেখলাম আর তার পরিবারের কথা জানলাম, তখন আমার মন ভেঙে গেল। যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল তার গায়ের রং ছিল শ্যামলা, আর তার পরিবারও আমার মতোই বড়। তার 6 ভাই আর 2 বোন ছিল। বোনদের বিয়ে হয়ে গিয়েছিল, আর ভাইয়েরা তাদের বুদের নিয়ে অন্য শহরে থাকত। ছেলেটি তার বাবা মায়ের সঙ্গে থাকত। সে ভালো রোজগার করত, আর তার বাড়িও ছিল অনেক বড়। কাকা এই রিস্তা এনেছিলেন, কারণ বাবার আমার বিয়ে দেওয়ার তাড়া ছিল না, আর আমার বয়সও বেশি হয়ে গিয়েছিল। তাই বাবা এই রিস্তায় রাজি হয়ে গেলেন। রিস্তায় হ্যাঁ বলার বড় কারণ ছিল, ছেলের বাড়ির লোকেরা পণ চায়নি। তাদের কাছে সবকিছুই ছিল, কোনো কিছুর দরকার ছিল না। ছেলের মা নিজে এসে আমাকে সোনার আংটি পরিয়ে দিয়েছিলেন। আমি খুশি ছিলাম যে আমার বিয়ে হচ্ছে, আর আমার হবু স্বামী ধনী। রূপ সৌন্দর্য আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ ছিল না। আমি এমন একজন জীবনসঙ্গী চাইতাম যে আমাকে সম্মান দেবে, ভালোবাসবে। এই আশা আর ভরসা নিয়ে আমার বিয়ে হয়ে গেল। আমার শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল। আমার বাবা বা ভাইয়েরা কখনো সেই বাড়ি দেখতে যায়নি। তারা শুধু রীতি পালনের জন্য আমার বিদায় করছিল। কিন্তু আমার কাকার ওপর আমার অনেক ভরসা ছিল, কারণ তিনিই তো রিস্তা এনেছিলেন। কিন্তু দুঃখের বিষয়ে সেই ভরসা ভেঙে গেল। শ্বশুরবাড়ি পৌঁছে দেখলাম বাড়িটা সত্যিই অনেক বড়, আর আমার স্বামীর গায়ের রং বেশ গাঢ়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল, তার সব ভাই আর তাদের বুড়াও সেখানেই থাকত। আমি ভেবেছিলাম তারা হয়তো বিয়ের জন্য এসেছে, কয়েকদিন পর চলে যাবে। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেল, কেউ গেল না। বাড়িতে বাচ্চাদেরও ছাড়াছাড়ি ছিল। শুরুতে আমার স্বামীর সঙ্গে সবকিছু ভালোই লাগছিল, কিন্তু কিছুদিন পর তিনি কাজের জন্য শহরের বাইরে চলে গেলেন। আমার শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন, তিনি আমার খেয়াল রাখতেন। কিন্তু আমার যারা সারাক্ষণ নিজেদের ঘরে থাকত, তাদের সাজগোজ আর আরাম করা ছাড়া কোনো কাজ ছিল না। আমি মাত্র 2-3 দিন আরাম পেয়েছিলাম। তারপর পুরো বাড়ির দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। বাড়িতে কাজের লোক ছিল, কিন্তু তাদের ওপর পুরোপুরি ভরসা ছিল না। তাই আমাকেই সবকিছু সামলাতে হতো। আমার শাশুড়ি আমার পরিশ্রম আর দায়িত্বশীলতা দেখে খুব খুশি হতেন। এত মানুষ থাকা সত্ত্বেও বাড়িতে একটা অদ্ভুত নীরবতা থাকত।
রাতে যখন আমি একা ঘরে শুতাম তখন অদ্ভুত সব শব্দ শুনতে পেতাম, কখনো কারো চিৎকার, কখনো পায়ের শব্দ। মনে হতো যেন কোনো ভূত আছে। দিনের বেলা সবাই নিজের ঘরে বন্ধ থাকত, কিন্তু রাতে কে ছিল যে বাড়িতে ঘুরে বেড়াত। আমার খুব ভয় করত। প্রতি রাতে স্বামীর কথা মনে পড়ত। রাতের নিস্তব্ধতায় কারো হাঁটা আর চিৎকারের শব্দ শুনতে পেতাম। ভয়ে আমি ঘরে বন্ধ থাকতাম, ভাবতাম কাউকে জিজ্ঞেস করব, এই বাড়িতে রাতে আসলে কি হয়। পরদিন আমি শাশুড়ির কাছে এই কথা তুললাম। তিনি একটু ঘাবড়ে গেলেন আর কথা এড়িয়ে যেতে লাগলেন। বাড়িটা ছিল অনেক বড়, আর এখানে অনেক মানুষ থাকত। আমি ভাবলাম হয়তো কেউ রাতে জেগে ওঠে, বা কোনো যার বাচ্চা কাঁদে, যাকে আমি চিৎকার ভাবছি। হয়তো এসব আমার মনের ভুল। আমি নিজেকে বোঝালাম এসব নিয়ে ভাবার দরকার নেই, তাছাড়া আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু বাড়ির এই নীরবতা আমাকে বিরক্ত করতে শুরু করল। কখনো কখনো ফোনে স্বামীর সঙ্গে কথা হতো, কিন্তু এছাড়া আমার কোথাও যাওয়া আসা ছিল না। শ্বশুরবাড়িতে কোনো আত্মীয়ও আসত না, সবাই নিজের কাজে মগ্ন থাকত। এক রাতে আবার সেই ঘটনা ঘটল। ঘুমানোর সময় জোরে জোরে চিৎকারের শব্দ শুনলাম। এবার আমি সাহস করে ঠিক করলাম, দেখব তো এত রাতে কে চিৎকার করছে আর বাড়িতে ঘুরছে। দেখলাম আমার শ্বশুর ফোনে কারো সঙ্গে রেগে কথা বলছেন। তার অভ্যাস ছিল তিনি জোরে জোরে কথা বলতেন, যার শব্দ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ত। ছোটখাটো বিষয়ে রাগ করা, ঝগড়া করা, নিজের মনের মতো করা আর ফোনে লম্বা কথা বলা তার স্বভাবের অংশ ছিল। তিনি কোনো কাজ করতেন না, সারাদিন বাড়িতেই থাকতেন। বাড়ির সবাই, এমনকি আমার শাশুড়িও তাকে ভয় পেত। তার আচরণ কারো সঙ্গে ভালো ছিল না। তিনি কারো কথা শুনতেন না, সবসময় নিজের মর্জি চালাতেন। দিন এভাবেই কাটছিল। প্রতি রাতে দেখতাম শ্বশুর মাঝরাতে ঘুরে বেড়ান, কারো সঙ্গে ফোনে কথা বলেন। তার কণ্ঠা আমার কাছে চিৎকারের মতো মনে হতো। আর এই ভয়ও ছিল যে তিনি মাঝে মাঝে শাশুড়ির সঙ্গে মারামারি করতেন। কিছুদিন পর আমার স্বামী 2-3 দিনের জন্য বাড়ি এলেন। তার উপস্থিতিতে আমি খুব খুশি ছিলাম। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগল। স্বামী বাড়িতে থাকলে শ্বশুর শাশুড়ির ওপর হাত তুলতেন না। বাড়ির পরিবেশ বদলে যেত। সবাই একসঙ্গে টেবিলে খেত, একে অপরের সঙ্গে সময় কাটাত। একদিন স্বামী বললেন, ভালো করে সেজে নাও, আমরা বাইরে ঘুরতে যাব। আমি খুব উৎসাহিত হয়ে উঠলাম। তিনি আমাকে একটা বড় রেস্তোরাঁ খাওয়ালেন। সেখানে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমার মন খারাপ লাগছে? আমি ভাবতে লাগলাম এই কথা তাকে বলা উচিত কিনা। তবু সাহস করে জিজ্ঞেস করলাম, আপনার বাবা রাতে আপনার মায়ের ওপর হাত কেন তুলেন? এটা শুনে তিনি অবাক হলেন আর বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? এমন কিছুই হয় না। বাবা তো মাকে খুব ভালোবাসেন। আমি আর কিছু বলতে যাচ্ছিলাম, তখন তার ফোনে কল এলো, আর তিনি কথা বলতে চলে গেলেন। আমি বুঝলাম তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। তিনি ফিরে এলে আমি বললাম, হয়তো আমার ভুল হয়েছে, চলো এবার বাড়ি যাই, দেরি হয়ে গেছে। 2 দিন পর স্বামী আবার কাজের জন্য চলে গেলেন। যাওয়ার সময় তিনি আমাকে কেনাকাটার জন্য কিছু টাকা দিয়ে বললেন, তোমার পছন্দের জামা কিনে নিও। বাড়িতে কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলতো না। আমার যারা তো আমার সঙ্গে কোথাও যেতেই রাজি হতো না। আমি শাশুড়ির কাছে এই নিয়ে কিছু বলিনি, কারণ ভয় ছিল শ্বশুর হয়তো তাকে বাইরে যেতে বারণ করবেন। বাড়ির কাজের মেয়েদের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল চমেলি। আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমার সঙ্গে বাজার যেতে পারবে কিনা। সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। এই বাড়িতে কারো কাছে অনুমতি নেওয়ার দরকার পড়ত না, কারণ কেউ কারো খোঁজ রাখত না। আমি চমেলিকে নিয়ে বাজারে গেলাম, কেনাকাটা করে ফিরে এলাম। বাড়ি ফিরতেই দেখলাম শাশুড়ির ঘরের দরজা খোলা। আমি আস্তে আস্তে এগিয়ে দরজার কাছে গেলাম। ভেতর থেকে কথার আওয়াজ আসছিল। শাশুড়ি বলছিলেন, এবার আমার ওপর বেশি জোর করো না। আমার মনে হল শ্বশুর হয়তো আবার তার ওপর হাত তুলছেন। কিন্তু এটা রাত নেয়, দিনের বেলা। আমি দরজা দিয়ে উকি দিয়ে দেখলাম, আর আমার হুঁশ উড়ে গেল। আমার শ্বশুর শাশুড়ির চুল কাটছেন। আমি সবসময় ভাবতাম শ্বশুর হয়তো তাকে মারেন, তাই তিনি এত চিৎকার করেন। কিন্তু আমার ধারণা ভুল ছিল। তিনি তাকে মারছিলেন না, তার চুল কাটছিলেন। এই কারণেই শাশুড়ি জোরে জোরে চিৎকার করছিলেন। আমি বুঝতে পারলাম না তিনি এটা কেন করছেন। মেয়েদের চুল তো তাদের গহনা। শ্বশুরের এক হাতে শাশুড়ির কাটা চুল, আরেক হাতে কাঁচি। এটা দেখে আমি নিজেকে থামাতে পারলাম না। চিৎকার করে ঘরে ঢুকে বললাম, বাবা, আপনি এসব কি করছেন? শ্বশুর বললেন, ধন্যবাদ দাও বুমা, তোমার শাশুড়ির কাজের তুলনায় এই শাস্তি খুবই কম। এর কীর্তির জন্য তো একে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। এটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি শাশুড়িকে জড়িয়ে ধরলাম, কারণ তিনি খুব কাঁদছিলেন।
আমি জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? বাবা আপনার চুল কেন কাটলেন? শাশুড়ি বললেন, এটা তিনি প্রতিদিন করেন। আগে মারেন, তারপর চুল কাটেন। আমি বললাম, কিন্তু আমার তো মনে হয় তিনি শুধু আপনার চুল কাটেন, মারেন না। শাশুড়ি বললেন, তুমি জানো না, তিনি খুব নিষ্ঠুর মানুষ। তারপর তিনি বললেন, বৌমা, আমি কিছু করিনি। তুমি এখনো এই বাড়িটাকে ভালো করে চেনো না, তাই বুঝতে পারবে না। আমি নির্দোষ। আমি জিজ্ঞেস করলাম, তবু তো কোনো কারণ থাকবে যার জন্য তিনি আপনার সঙ্গে এমন করেন। শাশুড়ি বললেন, এই বাড়িতে সবাই নিজের নিয়ে ব্যস্ত, কেউ কারো ব্যাপারে মুখ খোলে না। বাড়ির সবাই আমার ছোট ছেলের রোজগারে চলে, তাই আমি এদের থেকে বাঁচিয়ে থাকি। তোমার শ্বশুর খুব ভয়ানক মানুষ। কখনো তোমার স্বামীর কাছে এসব কথা বলো না, নইলে তিনি আমাকে মেরে ফেলবেন। এটা বলে তিনি আমাকে জোর করে ঘর থেকে বের করে দিলেন আর বললেন, এবার থেকে আমাদের ঝগড়ায় মাথা গলাবে না, নইলে তোমার ভালো হবে না। আমি চুপচাপ তার ঘর থেকে বেরিয়ে এলাম। শাশুড়ির সঙ্গে এমন হচ্ছে জেনে আমার খুব কষ্ট হল। নিজের ঘরের দিকে যেতে যেতে সিঁড়িতে শ্বশুরের সঙ্গে দেখা। তিনি আমাকে ডেকে থামালেন আর বললেন, একবার আমার কথা শোনো। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। আমি বুঝতে পারলাম না তিনি কি বলতে চান। তারপর তিনি বললেন, আমি জানি তুমি খুব বুদ্ধিমান মেয়ে, আমার ছেলের মতোই। আমি আমার শ্বশুরকে বললাম, আপনি মায়ের সঙ্গে খুব অন্যায় করছেন। শ্বশুর জবাব দিলেন, থামো, আমি তোমাকে পুরো ঘটনাটা বোঝাচ্ছি, যেন তুমি আমার ওপর ভরসা করতে পারো। তারপর তিনি পকেট থেকে মোবাইল বের করলেন, কিছু ছবি দেখিয়ে বললেন, এগুলো দেখো। আমি আশা করি এরপর তুমি আমাকে আর কখনো ভুল বুঝবে না। আমি ছবিগুলো দেখলাম, আর আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। নিজের চোখের ওপর ভরসা হচ্ছিল না। তখনই আমার শ্বাস দ্রুত হয়ে গেল। শাশুড়ি হঠাৎ আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিলেন আর আমাকে টেনে ঘর থেকে বের করে নিয়ে গেলেন। তিনি বললেন, তুমি এখনো নিজের ঘরে যাওনি, তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না। যাও, নিজের ঘরে যাও, আর আমাদের মাঝে আবার এসো না। আমি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিজের ঘরে চলে গেলাম। রাতে আবার সেই চিৎকার আর চেঁচামেচির শব্দ শুনলাম। আমার শ্বশুর শাশুড়ির চুল কেটে কেটে তাকে প্রায় অর্ধেক টাক করে দিয়েছিলেন। এরপর থেকে শাশুড়ি সবসময় মাথায় ওড়না দিয়ে ঘুরতেন। এভাবে অনেক দিন কেটে গেল। আমার স্বামী যখন বাড়ি আসতেন তখন বাড়ির পরিবেশ খুব ভালো হয়ে যেত, কিন্তু তিনি চলে গেলে আবার সবকিছু খারাপ হয়ে যেত। আমি স্বামীকে সবকিছু বলতে চাইতাম, কিন্তু শাশুড়ি বারণ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি কিছু বলি তাহলে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। আমার মনে খুব চাপ তৈরি হচ্ছিল। রাতে ঘুম আসত না। শাশুড়ি আমার স্বামীর মা ছিলেন, আর আমার খুব প্রিয় ছিলেন, কারণ তিনি আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি। তারপর একদিন শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন। আমার মনে হল হয়তো তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এখন বুঝেছেন যে মেয়েদের ওপর হাত তোলা উচিত নয়। আমি খুব খুশি হলাম, কারণ অনেক দিন ধরে শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি। এক রাতে 9টার সময় আমি আমার ঘরে টিভি দেখছিলাম। হঠাৎ শ্বশুর আমার ঘরে এলেন। তাকে দেখে আমি তাড়াতাড়ি মাথায় ওড়না দিলাম আর বললাম, বাবা, আপনি এখানে কিভাবে এলেন? শ্বশুর বললেন, বৌমা, আমি তোমার জন্য নিজের হাতে চা বানিয়ে এনেছি। তুমি আর তোমার স্বামী আমার চা খুব পছন্দ করো। আমি চাই তুমি এটা খেয়ে বলো কেমন লাগলো। আমি অবাক হলাম। আমি তার হাত থেকে চায়ের কাপ নিয়ে বললাম, ধন্যবাদ বাবা। তিনি বললেন, না বৌমা, আমার সামনে খাও। আমি তোমার মুখে আমার প্রশংসা শুনতে চাই। আমি বললাম, বাবা, আমি এইমাত্র 2-3 গ্লাস পানি খেয়েছি, আমার পেট ভরা। একটু পরে চা ঠান্ডা হলে খাবো, আর আপনার প্রশংসাও করব। শ্বশুর হেসে বললেন, আচ্ছা, তাহলে এই কথা। তারপর তিনি আমার মাথায় হাত রেখে বললেন, বেঁচে থাকো, আমি যাই। চা অবশ্যই খেয়েও। আমি মাথা নাড়লাম। তিনি চলে যাওয়ার পর আমি উঠলাম, চায়ের কাপ নিয়ে বাথরুমে গিয়ে চা ফেলে দিলাম। কাপটা ফিরিয়ে এনে টেবিলে রাখলাম। আসলে রাতে চা খাওয়ার ইচ্ছে ছিল না। এতে আমার ঘুম হয় না, আর হজমেও সমস্যা হয়। এই কথা আমি শ্বশুরকে বলতে পারিনি, কিন্তু আমি খুশি ছিলাম যে তার ব্যবহারে এখন অনেক পরিবর্তন এসেছে। অনেক দিন ধরে তিনি শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করেননি। রাত হয়ে গিয়েছিল, তাই আমি টিভি বন্ধ করে স্বামীর সঙ্গে চ্যাটে কথা বলতে শুরু করলাম। তখন তিনিও তার ঘরে আরাম করছিলেন। হঠাৎ মনে হল কেউ যেন আমার ঘরের দিকে আসছে। আমি ভয়ে পেয়ে তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কেউ দরজা খুলল, আমার দিকে তাকালো, তারপর দরজা বন্ধ করে চলে গেল। আমি বুঝলাম আমার ঘরে কে এসেছিল। আমি আবার স্বামীর সঙ্গে চ্যাট শুরু করলাম, কিন্তু তখনই বাইরে থেকে কিছু খটখট শব্দ শুনলাম। আমি মোবাইল রেখে চুপি চুপি বাইরে দেখতে গেলাম আসলে কি হচ্ছে। বাইরে গিয়ে দেখলাম শ্বশুর শাশুড়ির মুখে হাত চেপে তাকে কোথাও নিয়ে যাচ্ছেন।
আমি তাদের পিছু পিছু গেলাম, আর অবাক হয়ে গেলাম যখন জানলাম এই বাড়িতে একটা বেসমেন্ট আছে, যার কথা আমি আগে কিছুই জানতাম না। শ্বশুর জোর করে শাশুড়িকে বেসমেন্টে নিয়ে গেলেন। আমিও চুপি চুপি তাদের পিছু নিলাম। সেখানে শাশুড়িকে একটা চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বাঁধা হল। সেখানে আরও কিছু লোক ছিল, যাদের সঙ্গে শ্বশুর কথা বলছিলেন। তারপর তিনি যা বললেন তা শুনে আমার হুঁশ উড়ে গেল। তিনি বললেন, তোমার বাড়ির সব সম্পত্তি তোমার একমাত্র মেয়ের। আমি চাই এটা সব আমার নামে হয়ে যাক। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। আজ তোমাকে মেরে পুঁতে ফেলব, আর সবাইকে বলবো তুমি তোমার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছ। এখন তাড়াতাড়ি এই কাগজে করো, যেন তোমার ছেলের সব সম্পত্তি আমার নামে হয়ে যায়। শাশুড়ি জবাব দিলেন, আমি মরে যাব, কিন্তু এটা কখনো করব না। এটা আমার মেয়ের কষ্টের উপার্জন। তুমি কি চাও আমি আমার ছেলের কষ্টের উপার্জন তোমাকে আর তোমার ছেলেমেয়েদের দিয়ে দিই? ধন্যবাদ দাও, আমি এত বছর ধরে তোমার সত্যিটা আমার ছেলের কাছে লুকিয়ে রেখেছি। শ্বশুর শাশুড়ির মুখে জোরে একটা চড় মারলেন আর বললেন, আমি তোমার বুমাকে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে দিয়েছি। তার কিছুই জানা হবে না। সকালে যখন তার চোখ খুলবে তখন সে ভাববে তুমি তোমার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছ। আসলে সেদিন শ্বশুর আমাকে যে ছবিগুলো দেখিয়েছিলেন সেগুলো ছিল শাশুড়ির অশ্লীল ছবি, যেগুলো তিনি অন্য পুরুষদের সঙ্গে এডিট করে বানিয়েছিলেন। এবার আমি তোমাদের বলি এই সবের পেছনের আসল ঘটনা কি ছিল। আসলে আমার শ্বশুর ছিলেন শাশুড়ির দ্বিতীয় স্বামী। আমার স্বামী ছিলেন শাশুড়ির প্রথম স্বামীর ছেলে। শাশুড়ির প্রথম বিয়ের পর তিনি বিধবা হয়ে গিয়েছিলেন। তার প্রথম স্বামী তার সন্তানের নামে সব সম্পত্তি করে দিয়েছিলেন, কারণ তার মৃত্যুর আগে শাশুড়ি গর্ভবতী ছিলেন। শাশুড়ি তার ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন, আর প্রথম স্বামীর ব্যবসা আবার শুরু করার সাহস জুটিয়েছিলেন। অন্যদিকে শ্বশুরের ছেলেমেয়েরা তার সম্পত্তির ওপর ঐশ্বর্য করছিল। আমার স্বামী জানতেন না যে তার শ্বশুর তার মায়ের দ্বিতীয় স্বামী। শাশুড়ি এই কথা তার কাছে লুকিয়ে রেখেছিলেন, কারণ তার ছেলে ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান ছিল। যখন আমার স্বামী তার প্রথম বাবার ব্যবসা আবার শুরু করলেন আর অনেক টাকা উপার্জন করলেন, তখন শ্বশুরের এটা ভালো লাগেনি। স্বামী তার সব উপার্জন মায়ের নামে করে দিয়েছিলেন। শ্বশুর এই সম্পত্তি নিজের নামে করতে চাইতেন, আর অনেক দিন ধরে শাশুড়িকে এই জন্য ব্ল্যাকমেল করছিলেন। তিনি শাশুড়ির কাছে কিছু কাগজে করিয়ে তাকে হত্যা করতে চাইতেন, আর সবাইকে বলতে চাইতেন যে শাশুড়ি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। আমি শাশুড়ির ওপর হওয়া এই অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না। এক রাতে যখন আমি ঘরে শুয়ে স্বামীর সঙ্গে চ্যাট করছিলাম, তখন আমার মাথায় একটা পরিকল্পনা এলো। আমি বুঝে গিয়েছিলাম শ্বশুর আমার ঘরে এসেছিলেন। আমি স্বামীকে মেসেজে পুরো ঘটনা বিস্তারিত জানিয়ে দিলাম। আমি ঠিক করেছিলাম স্বামী বিশ্বাস করুক বা না করুক, আমাকে বলতেই হবে। আমার সন্দেহ তখন থেকেই শুরু হয়েছিল, যখন শ্বশুরের ব্যবহার বদলাতে শুরু করল। সেদিন তিনি প্রথমবার আমার জন্য চা বানিয়ে এনেছিলেন, যা আমার মনে সন্দেহ জাগিয়েছিল। স্বামী আমার মেসেজ পড়ে জবাব দিলেন তিনি তার বন্ধুকে আমার সাহায্যে পাঠাচ্ছেন, আর নিজেও বাড়ির দিকে রওনা হচ্ছেন। তিনি আরও বললেন যদি এই সব সত্যি হয় তাহলে তিনি তার বাবা আর তার সব ছেলেমেয়েকে বাড়ি থেকে বের করে দেবেন, কিন্তু যদি এটা মিথ্যে হয় তাহলে তিনি আমাকে বাড়ি থেকে বের করে তালাক দেবেন। আমি বললাম তিনি তার বন্ধুকে পাঠান, আমি সব শর্ত মেনে নিচ্ছি। প্রায় ২০ মিনিট ধরে সিঁড়ি দিয়ে নেমে দরজায় পৌঁছলাম। দেখলাম স্বামীর বন্ধু এসে গেছেন। তিনি একজন পুলিশ অফিসারও ছিলেন। আমি স্বামীকে আগেই বলে দিয়েছিলাম তার বাবা প্রতি রাতে তার মাকে মারেন, তার চুল কাটেন। যদি তার বিশ্বাস না হয় তিনি নিজে এসে দেখে যেতে পারেন। আমার মনে হচ্ছিল সেই রাতেও একই ঘটনা ঘটতে চলেছে। আমি স্বামীর বন্ধুকে বেসমেন্টে নিয়ে গেলাম। সেখানে তিনি নিজের চোখে দেখলেন শ্বশুর আর তার ছেলেরা শাশুড়িকে কাগজে করতে বাধ্য করছেন আর তার সঙ্গে মারধর করছেন। পুলিশ অফিসার তৎক্ষণাৎ শ্বশুর আর তার ২ ছেলেকে গ্রেপ্তার করলেন আর তাদের থানায় নিয়ে গেলেন। সকালের মধ্যে আমার স্বামীও বাড়ি পৌঁছে গেলেন। তার বন্ধু ফোনে পুরো সত্যিটা তাকে জানিয়ে দিয়েছিলেন। স্বামীর সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তিনি তার বাবা আর তার ছেলেদের বিরুদ্ধে মামলা করলেন। শাশুড়িও আদালতে সাক্ষ্য দিলেন, যার ফলে রায় আমাদের পক্ষে এলো। আমাদের সঙ্গে বাড়িতে থাকা জ্যাঠাজারাও চলে গেলেন। এখন এই বড় বাড়িতে আমরা একা থাকি আর খুব আনন্দে থাকি। আমার স্বামী ঠিক করলেন তিনি আর কোথাও যাবেন না। তিনি আমাদের সঙ্গেই থাকেন, এই শহরে থেকেই তার কাজ করেন। কখনো কখনো মানুষ সম্পত্তির লোভে এতটা নিচে নেমে যায় যে সম্পর্কের মূল্য ভুলে যায়। আমি তোমাদের অনুরোধ করছি তোমাদের সম্পর্কগুলোকে যত্ন করো। যে সম্পর্কগুলো আজ আমাদের কাছে আছে, যদি আমরা তাদের সঙ্গে অন্যায় করি তাহলে তাদের মনে ভুল বোঝাবুঝি জন্ম নেবে, আর তারা কখনো আমাদের দিকে ফিরে তাকাবে না।
তাই ভালো মানুষকে চিনতে শেখো। যে ভালো তার সঙ্গে ভালো ব্যবহার করো, আর যে খারাপ তার খারাপ কাজ বন্ধ করার চেষ্টা করো। আমার শ্বশুর পরে শাশুড়ির কাছে অনেক ক্ষমা চেয়েছিলেন, কিন্তু হয়তো তিনি ক্ষমার যোগ্য ছিলেন না। তিনি খুব বড় ভুল করতে চেয়েছিলেন। তিনি শাশুড়িকে হত্যার ষড়যন্ত্র করছিলেন। আমি যদি সেই সময় সেখানে না থাকতাম, তাহলে হয়তো তিনি শাশুড়িকে এই বাড়িতেই পুঁতে ফেলতেন। বন্ধুরা, আশা করি আমার গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি গল্পটা তোমাদের পছন্দ হয়, তাহলে এটাকে পছন্দ করো। যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজাও, যেন পরের গল্পের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও।